8 মাস পর ঘুরে দাঁড়াচ্ছে তৈরি পোশাক খাত। এপ্রিলে রেকর্ড প্রবৃদ্ধি কার্যকর হতে শুরু করেছে আটকে থাকা ক্রয়াদেশ, জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে প্রবাসী আয়ের রেকর্ড। এপ্রিলে দেশে এসেছে প্রায় 313 কোটি মার্কিন ডলার, টানা 5 মাস এলো 3 বিলিয়নের বেশি। টানা বৃষ্টিতে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া সহ হাওর এলাকায় তলিয়ে ফসলি জমি। কাঁচা ও আধা পাকা ধান কেটে ঘরে তুলছে কৃষক। ক্ষতি পোষাতে সরাসরি কৃষক থেকে ধান কিনবে সরকার। ভোলায় বিশ্ব ব্যাংকের ঋণে নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র এখন গলার কাটা। ভিড়তে পারে না নৌকা, সার্ভিলেন্স চেকপোস্টে স্পিড বোটে নেই চালক। অনিশ্চয়তায় স্থাপনার ভবিষ্যৎ। এবং ইরানের দেয়া প্রস্তাব অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে তেহরান। হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তার আশ্বাস ওয়াশিংটন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। টানা 8 মাস পর এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত। রেকর্ড 31% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল মাসে এ খাত থেকে আয় হয়েছে 314 কোটি 9 লাখ মার্কিন ডলার। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সুফল মিলতে শুরু করেছে। স্থগিত থাকা ক্রয়াদেশও কার্যকর করছেন ক্রেতারা। শিল্পে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন শুল্ক যুদ্ধ শুরুর পর অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ববাজার। গেল বছরের আগস্ট থেকে বছর ব্যবধানের তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমে প্রতি মাসে। অবশেষে এপ্রিলে গেল বছরের এই সময়ের তুলনায় এ খাতের রেকর্ড প্রবৃদ্ধিতে দেশে আসে 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি আয়। এই অর্থ বছরে আপনি কিন্তু খুব একটা বেশি পজিটিভ দেখবেন না, কারণ আমাদের হাতে আছে মাত্র আর মে এবং জুন, এই 2টা মাস। এই 2 মাসে আমার মনে হয় না আমরা খুব একটা বেশি গ্রোথ যেতে পারবো, তবে আশা করতেছি আমরা কিছুটা পজিটিভের দিকে আমরা থাকবো। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছে। এবার প্রচুর অর্ডার আসছে এবং যেহেতু ট্যারিফ একটা সহনীয় পর্যায়ে এসছে, বায়াররা এখন কিন্তু তাদের অরিজিনাল ফর্মে ফিরে আসছে। উদ্যোক্তারা বলছেন, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় বাংলাদেশ নিয়ে বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের পরে বায়ার্স আর কামিং ব্যাক, তারা অর্ডার প্লেসমেন্টে করছে এখন। এদিকে গত 2 মাস ধরে জ্বালানি সংকটের ফলে লোডশেডিং মোকাবেলায় তৈরি পোশাক খাতকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে দাবি বিজিএমই এর এই নেতার। প্রোডাকশনে আপনি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে টেক্সটাইলে সাংঘাতিকভাবে অনেকগুলো কাপড় নষ্ট হয় লোডশেডিং থাকলে, সো এই ডেফিনেটলি প্রসেস লস তো হয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় এসেছে 31.71 বিলিয়ন মার্কিন ডলার। গেল অর্থ বছরের পুরো সময়ে আয় ছিল 39.34 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পুরান ঢাকার উর্দু রোড ছোট ছোট গার্মেন্টস কারখানার এক ব্যস্ত কেন্দ্র। স্বল্প পুঁজি আর সীমিত জায়গায় গড়ে ওঠা এসব কারখানাতেই মেটে দেশীয় পোশাকের বাজারের বড় অংশের চাহিদা। তবে বাড়তি খরচ ও নানা সীমাবদ্ধতায় টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবেলা করছেন উদ্যোক্তারা। অভ্যন্তরীণ বাজারের ক্রেতাদের কথা মাথায় রেখে এ খাতের উন্নয়নে সরকারকে নীতি কৌশল সাজানোর তাগিদ অর্থনীতিবিদদের। পুরান ঢাকার উর্দু রোড দেশের ব্যবসা বাণিজ্য অগ্রগতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্তমানের এই ঘিঞ্জি এলাকা। এখানকার বিভিন্ন বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ছোট ছোট কারখানায় তৈরি পোশাকেই মেলে দেশের অভ্যন্তরীণ বাজারের বড় একটা অংশ। আর সেই যোগান দিতে গিয়ে কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের, মিটছে তাদের সংসার ব্যয়ে অর্থের প্রবাহ। এখানে স্যালারিও ভালো, সুযোগ সুবিধা ভালো, সবকিছু ভালো। আমরা মজুরি পাই, আপনার কি নর্মাল পাঞ্জাবির হলেও আপনার কি 70 টাকা মজুরি, আর ডিজাইন হলে ওটা আলাদা দেওয়া হয়। মহাজন অনেক ভালো, আমাদের দেখভাল করে,
মজুরির বাইরেও এমনি খোঁজখবর নেই। আমাদের টাকা নেওয়ার কোনো সমস্যা নাই, আর কাজ কামও সুবিধা আছে, যখন ছুটি চাই দেয়। স্বল্প পুঁজি, অল্প জায়গা আর হাজারো মানুষের পরিশ্রমে তৈরি পোশাকে নামি দামি ব্র্যান্ডের পাশে সারা দেশের বাজার ধরাই লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। বাংলাদেশে বড় বড় শোরুম আছে, সব আমাদের এখান থেকেই যায়, আর 50% আদার্স বিভিন্ন জায়গা থেকে যায়। কম দামের ভিতরে ভালো না, শুধু খুবই ভালো। একদম মনে করেন যেমন পাঞ্জাবি আছে, তেমন শার্ট আছে, ব্লেজার আছে, প্যান্ট আছে, অনেক হাই কোয়ালিটি। তবে চ্যালেঞ্জও কম নয়। কাঁচামালের দাম বৃদ্ধি আর সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চালাতে হয় টিকে থাকার লড়াই। তাদের দাবি, দেশের বাজার ফোকাস করে এসব কারখানার জন্য বিশেষায়িত এলাকা করা হলে প্রতিযোগিতার সক্ষমতা যেমন বাড়বে, তেমনি আরও উন্নত মানের পোশাক পাওয়ার সুযোগ বাড়বে ক্রেতাদের। আমরা যারা লোকালভাবে প্রোডাকশন দিই, তারা কিন্তু 4 থেকে 5 জায়গায় আমাদের ভ্যাট দিতে হয়। 4 জায়গায় যদি ভ্যাট দেয়, 15% করে ভ্যাট দিলে, আমার 7.5% করে ভ্যাট দিলে, এখানে কিন্তু আবার 100 টাকার মালে 30 টাকা আমার কস্টিং বেড়ে যায়। আমাদের যদি একটা গার্মেন্টস পল্লী থাকতো, তাহলে আমাদের লিঙ্কেজ যেগুলি আমাদের সেক্টরগুলি আছে, যেমন এমব্রয়ডারি, ডাইং, সুতা, বোতাম, এগুলি পাশাপাশি থাকলে আমাদের ক্যারিং কস্টটা কম হইতো। তাহলে আমরা সরকারের সাথে আমরা মিউচুয়ালভাবে আমরা এই সেক্টরকে আরও উন্নত করতে পারতাম। মানুষের নিত্যদিনের ঊর্ধ্বমুখী খরচ মেটানোর পাশাপাশি মৌলিক চাহিদা পূরণে পোশাকের ব্যয়ভার কমাতে এসব কারখানা কর্মসংস্থান নিয়ে সরকারকে বিশেষ পরিকল্পনা নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একটা জায়গায় তাদের জন্য বিশেষত যদি একটা কম জায়গার অঞ্চলও হয়, তারপরেও এটা তাদের জন্য তখন ভালো হবে। তার কারণ তারা অনেক রকমের ম্যাটেরিয়াল সোর্সিং করছেন, তো বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করছেন। বরং একটা জায়গাতেই যদি সব কিছু পাওয়া যায়, সেখানে র ম্যাটেরিয়াল, ফেব্রিক থেকে শুরু করে যে অ্যাক্সেসরিজ, সেটাও হবে। আবার এর পাশাপাশি যারা পোশাক তৈরি করছেন, তো ওই কারখানাগুলো বসবে। তো এইভাবে করে কিন্তু একটা যে স্থানীয়করণ, সেটার অনেক সুবিধাও আছে। ছোট পরিসরে শুরু হলেও এই শিল্প এখন বড় বাজারের অংশ। তবে টিকে থাকতে প্রয়োজন নীতিগত সহায়তা ও পরিকল্পিত উন্নয়ন। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে যখন অস্থির বৈশ্বিক শ্রমবাজার সহ বিশ্ব অর্থনীতি, তখন প্রবাসী আয়ের নতুন রেকর্ড করল বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, এপ্রিলের প্রায় 313 কোটি মার্কিন ডলার সহ টানা 5 মাস ধরে দেশে এলো $3 বিলিয়ন বেশি করে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে যখন মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সহ অস্থিতিশীল বিশ্ব অর্থনীতি ব্যয় সংকোচন নীতিতে ভোক্তা শ্রেণী, তখন প্রবাসী আয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য, গেল এপ্রিলে দেশে এসেছে 312 কোটি 70 লাখ মার্কিন ডলার প্রবাসী আয়, যা 1 বছর আগের একই সময়ের তুলনায় 13.6% বেশি। এ নিয়ে গেল ডিসেম্বর থেকে প্রতি মাসে $3 বিলিয়ন বেশি করে রেমিটেন্স পাঠানোর রেকর্ড গড়লেন প্রবাসী বাংলাদেশিরা। অবশ্য 1 মাসের হিসাবে এর আগে গেল মার্চেই এসেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ $375 কোটি 51 লাখ ডলার। নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে মোট হিসাবও। গেল অর্থ বছর জুড়ে যেখানে প্রবাসী আয় এসেছে 3032 কোটি 88 লাখ ডলার, সেখানে গেল এপ্রিল পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই এসেছে 2933 কোটি 43 লাখ ডলার। এখন আসলে আমাদের বেশ কিছু কাজ করতে হবে এই রেমিটেন্সের প্রভাব স্বাভাবিক রাখার জন্য। এর মধ্যে একটা হচ্ছে যে এই যে যারা আমাদের প্রবাসী শ্রমিক রয়েছেন, তাদের কর্মনিরাপত্তা এবং তাদের কর্মে যে কোনো ধরনের সমস্যা হলে বা সংকট তৈরি হলে যেন ডিপ্লোম্যাটিক ওয়েতে সেটাকে অ্যাড্রেস করা হয়, তো সেটা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি আসলে এই যে সামনের দিনগুলোতে যখন উপসাগরীয় দেশগুলোতে পুনর্গঠন হবে দ্রুত পরিবর্তনের সময়ে, তো সেই সময়ে যাতে এই আমাদের যে শ্রমিকেরা যেন অগ্রাধিকার ভিত্তিতে সেই দেশগুলোতে কাজ করতে পারেন, তো সেটা নিশ্চিত করতে হবে। সেটা হলে কিন্তু ভবিষ্যতে রেমিটেন্সের প্রভাব আরো বাড়বে। ঘুরে দাঁড়ানো রপ্তানি আয় আর রেকর্ড রেমিটেন্সে ভর করে 3 এপ্রিল দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে 3520 কোটি মার্কিন ডলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বেনাপোল বন্দরের জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। এতে সামনে বর্ষা মৌসুমে আবারও বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, আমার পিছনে ছবিটিতে প্রথম দেখায় মনে হতে পারে যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে, তবে বাস্তবতায় এই সমস্ত ট্রাক্টর কেবলমাত্র ভারত থেকে আমদানি পর এই কাদা পানির মধ্যে রাখা হয়েছে। বেনাপোল বন্দরের
জলবদ্ধতার কারণে বর্তমান এই পরিবেশ তৈরি হয়েছে। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয় এই বেনাপোল বন্দরে রেল এবং সড়ক পথে একই সাথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। প্রতি বছর এই বাণিজ্য থেকে প্রায় 10,000 কোটি টাকা সরকারের রাজস্ব আসে, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রেখে আসছে। তবে এই বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে যে অবকাঠামো প্রয়োজন, সেই চাহিদা মতো অবকাঠামো প্রথম থেকেই অবহেলিত, ফলে নানান অব্যবস্থার মধ্যে এই বন্দরে বাণিজ্য সম্পাদন করতে হচ্ছে। বিশেষ করে বর্তমানে পরিস্থিতিতে জলবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এই সমস্ত বৃষ্টির পানি পণ্যগারে ঢুকে পড়ে এবং আমদানি পণ্য ভিজে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হন। এছাড়া কিন্তু আমদানি এবং রপ্তানি পণ্য খালাসে মারাত্মক বিঘ্ন ঘটে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বন্দরে কেমিক্যাল মিশ্রিত পানি গ্রামের মধ্যে অর্থাৎ জনবসতি ঢুকে পড়ায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং মানুষের ফসল উৎপাদন ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে। প্রতি বছর এই সমস্যা দেখা গেলেও বন্দর কর্তৃপক্ষের এই সমস্যা উত্তরণে কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন বিভিন্ন সময় বন্দর কর্তৃপক্ষকে জলবদ্ধতা নিরসনের ব্যাপারে তাগিদ দেওয়া হলেও তারা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মকাণ্ড শুরু করেনি। ফলে সামনের বছর অর্থাৎ সামনে যে বর্ষা মৌসুম আছে, বর্ষা মৌসুমে কিন্তু আবারও জলবদ্ধতার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন আমাদেরকে জানিয়েছেন জলবদ্ধতা নিরসন করতে হলে বেনাপোল বন্দরের পানি পার্শ্ববর্তী হাওড়ে ফেলতে হবে, কিন্তু সেটির জন্য কিন্তু দরপত্র আহ্বান করা হয়েছে। খুব দ্রুত তিনি আশা করছেন এ সমস্ত কার্যক্রম শুরু হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে জলবদ্ধতার কারণে যে বেনাপোল বন্দরে আমদানি এবং রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আমরা যেমনটি জানি যে গতকাল কিন্তু সূচকগুলো নিম্নমুখী প্রবণতায় ছিল, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যেমনটি সবগুলো সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আজ কিন্তু প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স 23 পয়েন্টের কিছুটা বেশি বেড়ে দাঁড়িয়েছে 5,289 পয়েন্টে, এবং আজ ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,056 পয়েন্টে, এবং আজ বাছাইকৃত সূচক ডিএস 30 ইন্ডেক্স কিন্তু 5 পয়েন্টের কিছুটা বেশি বেড়ে দাঁড়িয়েছে 2024 পয়েন্টে। এবং আজ কিন্তু যতগুলো কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 240টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 72টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 74টি কোম্পানির শেয়ারের দাম। এবং আমরা যদি আজ দেখি যে আজ কত পরিমাণে লেনদেন হয়েছে, আজকে টোটাল ভ্যালু হচ্ছে 306 কোটির কিছুটা বেশি, এবং আজ যতগুলো কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে আমরা যদি দেখি শীর্ষ অবস্থানে কোন কোম্পানিগুলো রয়েছে, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রয়েছে সিটি ব্যাংক, এবং সিটি ব্যাংকের প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 28 টাকা 70 পয়সা দরে, এবং সর্বোচ্চ দাম কিন্তু উঠেছিল 29 টাকা 10 পয়সা, এবং সর্বনিম্ন দাম ছিল 27 টাকা 90 পয়সা, এবং গতকাল কিন্তু বিক্রি হয়েছিল 33 টাকা করে এর প্রতিটি শেয়ার। এবং দ্বিতীয় অবস্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি টেকনো ড্রাগস লিমিটেড, এবং টেকনো ড্রাগস লিমিটেডের প্রতিটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 39 টাকা 10 পয়সা দরে, এবং 39 টাকা 80 পয়সা সর্বোচ্চ দাম উঠেছিল। তৃতীয় অবস্থানে রয়েছে ইবিএল, চতুর্থ অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক, এবং পঞ্চম অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক। দর্শক, এই ছিল আমার কাছে ডিএসসির ওয়েবসাইট থেকে সবশেষ তথ্য। Thai Aluminium. The better is now the best. দেখছেন এ সময় বাণিজ্য। কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। এ অবস্থায় কৃষক কাঁচা ও আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন, তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ক্ষতি পুষিয়ে নিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষক। পুরোপুরি না পাকলেও যতটুকু ফসল ঘরে তোলা যায় চলছে তারই চেষ্টা। নেত্রকোনার আটপাড়ার শর্মশিয়া হাওরের কৃষকরা চেষ্টা করছেন নিজেদের শেষ সম্বলটুকু রক্ষার। শ্রমিক না পেয়ে কোমর পানিতে নেমে নিজেরাই ডুবে যাওয়া ধান তুলে আনছেন। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ জেলার বারহাট্টা, কলমাকান্দা ও সদরের নিচু এলাকার কৃষকদেরও একই অবস্থা। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 69,000 কৃষকের প্রায় 22,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক বৃষ্টিতে। ধানের দাম হয়েছে 600, কামলার দাম হয়েছে 1500,
মানে যে বাচ্চা একটা শুরু বাচ্চা নিয়ে আর বাহে যে গলা ভানি থেকে দান কাটটাই না যে কুন্দা দেয় না উড়াইতেছে। বৃষ্টি ডাটা লাগে মানে নামন যায় না যায় বন্ধের মাঝে। সারা দিনে 10 জন মানুষ ফেলে কষ্ট হয়, মানে 10 কাঠা জমিনও কাটতে পারি না। কার কত অংশ ক্ষতি হয়েছে এবং এই কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই তালিকাটা সঠিকভাবে যাতে প্রণয়ন করে ডিডি সাহেব যিনি আছে আমিরুল ইসলাম ওনার সাথে এই বিষয়ে কথা হয়েছে। এদিকে হাওরে অব্যাহত কালবৈশাখী ঝড় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওরের পানি বেড়েছে আশঙ্কাজনকভাবে। তলিয়ে গেছে প্রায় 300 হেক্টর জমির বোরো ধান। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কোথাও বুক পানি আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে কৃষকদের। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কেউ কিস্তি তুললা, কেউ আলাদ করে আমরা এই শ্বাসগুলা করছিলাম, কান্না আইতে পারতেছে এই অবস্থা আমার। এরা এত কষ্ট করে আমরা জমিন করছি কিন্তু আমরা জমিনের ধান দেখতে পারতেছি না। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও কালবৈশাখী ঝড় ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের কাঁচা ও আধা পাকা ধান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মাটিরাঙ্গা, মহালছড়ি ও পানছড়ি উপজেলায়। এসব এলাকায় সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। ভোলায় বিশ্ব ব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন স্থানীয় মৎস্য বিভাগের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যে ঘাটে অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে সেখানে ফিরতে পারে না জেলে নৌকা বা ট্রলার। এছাড়া রক্ষণাবেক্ষণের জনবল ও বাজেট না থাকায় এসব স্থাপনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন উৎপল দেবনাথ। মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ভোলা সদরের ভবানীপুর গ্রামে মেঘনা নদীর তীরে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি মৎস্য অবতরণ কেন্দ্র। তবে ভবনের সামনে বিশাল চর জেগে উঠায় বড় কোনো নৌযান সেখানে ভিড়তে পারছে না। এতে মাছ খালাস বা বেচা কেনা কোনোটাই সম্ভব হচ্ছে না। এই ভবন করছে জেলেদের জন্য, এই ভবন ভাঙ্গা পড়তেছে, এখনই দেন এই যে এখনই ভাঙ্গা পড়তেছে, রেলিং দেওয়ার কথা ছিল রেলিং দেন। এটা আমাদের মাছ ব্যবসায়ীদের কোনো কাজে লাগবে না। এটা যেই পরিমাণ যেই পরিবেশে তৈরি করছে এটা আমাদের জন্য কি করবে এটা আমরা নিজেরাও বলতে পারি। অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে প্রকল্প সংশ্লিষ্টদের কারণেই জটিলতা তৈরি হয়েছে। ভোলাতে একজন কনসালটেন্ট ইঞ্জিনিয়ার ছিল জেপিজেটের সুপারভিশন ইঞ্জিনিয়ার, উনি 24 ঘন্টা ওনার সার্বক্ষণিক তদারকির মধ্যে কাজকর্ম হয়েছে এবং একজন ছিল বরিশালের ডিভিশনাল ইঞ্জিনিয়ার, উনি আসছে ওনার সামনে কাজকর্ম হয়েছে। এদিকে এত বড় প্রকল্পের স্থাপনা নির্মাণ হলেও জেলা মৎস্য অফিসে নেই পূর্ণাঙ্গ তথ্য। আমি এখানে আসছি 6 থেকে 7 মাস, তার আগে আসলে এই কার্যক্রমটা সম্পন্ন হয়েছে এবং এই প্রজেক্টের যেই মানে সাইট সিলেকশন বা এটার যে সম্ভাব্যতা এটা আসলে পূর্বেই এটা তাদের নিরূপণ করে ওনারা এটা করেছেন। সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের 10টি অবতরণ কেন্দ্রের মধ্যে 2টি নির্মিত হয়েছে ভোলায়। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। শ্রম দিচ্ছেন কিন্তু মিলছে না তার স্বীকৃতি। উপকূলের সংগ্রামী নারী জেলেরা পুরুষের মতোই নৌকা চালানো থেকে মাছ ধরা, শুটকি প্রক্রিয়াজাত সব ক্ষেত্রেই সমানভাবে কাজ করছেন। তবুও সরকারি তালিকায় তাদের নাম নেই। কেবল নারী হওয়ার কারণেই জেলে নিবন্ধন থেকেও বঞ্চিত তারা। সীতা জাবির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তকিব পেদা। স্বামী পরিত্যক্তা নারী জেলে শাবানা বেগম। 15 বছর আগে 2 বছরের সন্তান রেখে চলে যান স্বামী। অভাবের তাড়নায় মহাজনের কাছ থেকে দাদন নিয়ে ছোট্ট একটি নৌকা নিয়ে নেমে পড়েন নদীতে মাছ শিকারে। পটুয়াখালীর আগুনমুখা ও বঙ্গোপসাগর মোহনায় 1.5 দশক ধরে অন্যের নৌকায় মাছ ধরে সংসার চালাচ্ছেন তিনি। কিন্তু এত বছরের শ্রমেও মেলেনি কোনো স্বীকৃতি, জোটেনি জেলে নিবন্ধন কার্ড, সরকারি কোনো সুবিধাও পান না। বেড়ার আছে হ্যাগরে দেয় কাঠ নিয়ে হ্যাগো কাঠ দেয় হ্যাগো জালিয়ে আমি সব কিছু পাই, আর আমারও কাঠও দেয় না, মহিলা মানুষ দিকে কাঠও দেয় না, আর আমি কিছু পাইতে আসি না। পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল সহ পুরো উপকূল জুড়েই রয়েছে এমন হাজারো নারী জেলে। দেখতে বেদে সম্প্রদায়ের মতো মনে হলেও তারা আসলে পেশাদার মৎস্যজীবী। জাল বাই, এই ধরুন পাকশা করি, সব কাছে করি। বেড়াগুলোকে আমরা একসাথেই জাল বাই, আমাকে জালিয়ে খাটা হয় না কেন? বাড়ি ঘর নাই, কোনো জায়গা জমি নাই, কিছু নাই, তাদের আমাকে সরকারের জেলেদের কার্ড দেয় নাই। আমরা বেড়াগুলোকে হুমায়ুন কাম করি,
আমরা মহিলা দেখে আমাকে জাল লেখার দেয় না, বেড়া করে দেয়। উপকূলের এসব নারী জেলেরা প্রতিনিয়ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নদীতে গিয়ে মাছ শিকার করলেও আজও মেলেনি তাদের সরকারি স্বীকৃতি। পুরুষ সহকর্মীরা জেলে নিবন্ধন তালিকাভুক্ত হলেও কেবলমাত্র নারী হওয়ার অপরাধে তারা থেকে যাচ্ছেন সরকারি তালিকার বাইরে। শুধু মাছ ধরা নয়, উপকূলের নারীরা সমানতালে যুক্ত আছেন নানা কাজে। কেউ নৌকা চালান, কেউ মাছ কাটাকাটি করেন, শুটকি তৈরি করেন, আবার কেউ নদী থেকে পোনা সংগ্রহ করেন। তবুও বৈষম্য পিছু ছাড়েনি। দিনভর কাজ করেও মেলে পুরুষের তুলনায় প্রায় অর্ধেক মজুরি। সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত কাজ করি, 500 টাকা বেতন চলে, 2 বেলা খাওয়াই। একদিন যদি না নদীতে না যাইতে পারি তাহলে আর আমাকে পাহাড় চুলা জ্বলে না। নারী উন্নয়ন কর্মীরা বলছেন, উপকূলের নারী জেলেদের নিবন্ধনের বাইরে রাখা স্পষ্ট বৈষম্য। তাদের অধিকার নিশ্চিতে দ্রুত পদক্ষেপ জরুরি। উপকূলীয় যে নারীরা যে কাজ করে তাদের এই কাজটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের পথে অগ্রসর হচ্ছে। কারণ জেলেরা, আমি যদি জেলেদের কথা বলি, নারীরা এখন জেলে, নারীরা বেশ কিছু নারী আছে কিন্তু তাদের নিবন্ধন হয় না জেলে হিসাবে, এবং সেটাও শুধু লিঙ্গ বৈষম্যের কারণে যে তারা নারী। এভাবে যদি আমরা বৈষম্য সৃষ্টি করি নারীর প্রতি, তাহলে নারীর যে অধিকার রয়েছে আমাদের সংবিধানে, সেই নারী অধিকার কিন্তু সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে না। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 18,03,418 জন। কিন্তু নারীদের জন্য নেই আলাদা কোনো পরিসংখ্যান। তালিকাভুক্তদের মধ্যে নারীদের অংশগ্রহণ 1%-ও নিচে। 1998 সালের জাতীয় মৎস্য নীতিমালায় জেলেদের জীবনমান উন্নয়নের কথা থাকলেও নারী জেলেদের জন্য আলাদা কোনো নীতিমালা হয়নি। 2019 সালের নতুন নিবন্ধন নির্দেশিকাও মূলত পুরুষদের ঘিরেই তৈরি। তাই বাস্তবতার বাইরে রয়ে গেছেন নারী জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এ সময় বাণিজ্য, সংগীত দেখছেন এ সময় বাণিজ্য। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে 56,000 স্কয়ার মাইল জুড়ে ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ভোলায় শুরু হয়েছে 4 দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম। রোববার সকাল থেকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা নিতে ভোলা সদর উপজেলার নাজির রহমান কলেজ আসতে শুরু করে সেবা প্রত্যাশীরা। ঢাকার স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ভোলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের 20 জন বিশেষজ্ঞ টিম এই ক্যাম্পে সরাসরি চিকিৎসা সেবা দেন। এই ফ্রি হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে ভোলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম সন্তুষ্টির কথা জানান। ভোলার দৌলত খান ও বোরহান উদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম সহ 18টি জেলায় প্রায় 50,000 মানুষকে এই উদ্যোগের মাধ্যমে সরাসরি চিকিৎসা সেবা দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবিতে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক এআই সুপার কম্পিউটিং ল্যাব। রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হাসানুল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আহমেদিন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ডক্টর কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম এবং প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান। জানানো হয়, এই ল্যাবে NVIDIA DZX স্পার্ক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সর্বোচ্চ 1 পেটাফ্লপ ক্ষমতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণে সক্ষম। এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে সভরেন এআই উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে, যা প্রযুক্তির সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে। বিশ্ববাজারে বাড়ছে যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি শিল্পপণ্য বিটুমিনের দাম। ঊর্ধ্বমুখী রয়েছে লেড, অ্যালুমিনিয়াম, কোবাল্ট ও টিনের দামও, তবে নিম্নমুখী পলিইথিলিনের দর। সড়ক অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে ঊর্ধ্বমুখী। প্রতি মেট্রিক টন সোমবার বেচাকেনা হচ্ছে $639.11। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 6.62%। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, সপ্তাহ ব্যবধানে 1.49% দাম বেড়ে বর্তমানে প্রতি টন নিকেল বিক্রি হচ্ছে $19,410।
তবে নিম্নমুখী উড়োজাহাজ, মহাকাশযান থেকে শুরু করে তৈজসপত্র তৈরিতে দরকারি ধাতু অ্যালুমিনিয়ামের দাম এক সপ্তাহে 2.35% কমে প্রতি টন এই ধাতু বিক্রি হচ্ছে $3,518.40। এদিকে আরেক শিল্পপণ্য টিনের দাম মাস ব্যবধানে বাড়লেও কমেছে সপ্তাহ ব্যবধানে। প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $49,214, তবে অপরিবর্তিত কোবাল্টের দাম। শিমুল হোসেন, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। 2035 সালের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোতে $70 বিলিয়ন বিনিয়োগ করবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এর মধ্যে ডিজিটাল সংযোগ উন্নয়নে $20 বিলিয়ন এবং এনার্জি গ্রিড উন্নয়নে $50 বিলিয়ন বরাদ্দ থাকবে। রোববার উজবেকিস্তানের সমরকন্দে এডিবির 59তম বার্ষিক সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্তা। এই বিনিয়োগের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, সীমান্ত জুড়ে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ফাইবার অপটিক নেটওয়ার্ক, ডাটা সেন্টার এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা সম্প্রসারণেও বড় অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে প্রায় 4.84 মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। প্রায় $56 বিলিয়ন অনলাইন মার্কেটপ্লেস ইবে কেনার জন্য প্রস্তাব দিয়েছে মার্কিন ভিডিও গেম বিক্রেতা প্রতিষ্ঠান গেমস্টপ। শেয়ার প্রতি $125 অফার করা হয়েছে, যা ইবের সর্বশেষ ক্লোজিং প্রাইসের তুলনায় প্রায় 20% বেশি। প্রতিষ্ঠানটির সিইও রায়ান কোহেন জানান, ইবের বোর্ড এই প্রস্তাব গ্রহণ না করলে তিনি সরাসরি শেয়ার হোল্ডারদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বিশ্লেষকদের মতে ইবে ও গেমস্টপ একীভূত হলে বাড়বে রাজস্ব, ব্যয় সাশ্রয়ের বড় সুযোগ তৈরি হতে পারে। তবে বাজার মূল্যের দিক থেকে ইবে গেমস্টপের তুলনায় কয়েক গুণ বড় হওয়ায় এই অধিগ্রহণ প্রস্তাবকে বেশ উচ্চাভিলাষী বলেই মনে করছে সংশ্লিষ্টরা। ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান তা পর্যালোচনা করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, বরং ইসরায়েলি গণমাধ্যম দেয়া সাক্ষাৎকারে তেহরানের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের হতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা প্রস্তাব পাঠায় ইরান। ওয়াশিংটন সেই প্রস্তাবের জবাব দিয়েছে বলে রোববার নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। যদিও জবাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওয়াশিংটন, তবে ইসরায়েলের কান নিউজকে তেহরানের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, প্রজেক্ট ফ্রিডম নামের এই প্রক্রিয়া শুরু হবে সোমবার থেকে। এতে বাধা দেয়া হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান যুদ্ধের জেরে বেড়ে যাওয়া জ্বালানির দাম এই বছরের শেষের দিকে কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এর মধ্যেই রোববার ইরান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম বিষয়ক সংস্থা UKMTO। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 8 মাস পর ঘুরে দাঁড়াচ্ছে তৈরি পোশাক খাত। এপ্রিলের রেকর্ড প্রবৃদ্ধি কার্যকর হতে শুরু করেছে আটকে থাকা ক্রয়াদেশ। জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে প্রবাসী আয়ের রেকর্ড। এপ্রিলে দেশে এসেছে প্রায় $313 কোটি মার্কিন ডলার, টানা 5 মাস এলো $3 বিলিয়নের বেশি। টানা বৃষ্টিতে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া সহ হাওড় এলাকায় তলিয়ে ফসলি জমি, কাঁচা ও আধা পাকা ধান কেটে ঘরে তুলছে কৃষক। ক্ষতি পোষাতে সরাসরি কৃষক থেকে ধান কিনবে সরকার। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিশা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।